ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছে লাইফ অ্যান্ড কালার্সের আরেকটা সম্পূর্ণ নতুন ব্লগ দেখবার জন্য। রোজকারের রোজনামচা ঠেলতে ঠেলতে ক্লান্ত হয়ে গিয়ে থাকলে 30 মিনিট জিরিয়ে নিন আমাদের এই ভিডিও দেখতে দেখতে। আজ আপনাদের শোনাবো আমাদের লাভা, ঋষভ, কোলাখাম আর তার সাথে আমাদের ঝান্ডি ঘোরার গল্প। দেখবো একটা অসাধারণ 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান, যেখানে আপনারা ঘুরে দেখবেন সুউচ্চ পর্বত, ট্রেক করে যাবেন গহীন জঙ্গলে ঝর্ণার কাছে, আর জলকেলি করতে পারবেন পাহাড়ি নদীর ধারে, আর সেই সঙ্গে অবশ্যই ঘুরে দেখবেন প্রাচীন সব মনাস্ট্রি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ট্রিপটা শুরু করি। আমাদের মানস ভেলায় আপনারাও বেরিয়ে পড়ুন। কলকাতা থেকে লাভা আসতে হলে অবশ্যই সবচেয়ে সুবিধে যদি আপনারা ধরতে পারেন শিয়ালদা থেকে এনজেপি বা শিলিগুড়ির রাতের ট্রেন। পরদিন সকালে এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে লাভার জন্য ধরে নিন রিজার্ভ বা শেয়ার গাড়ি। রিজার্ভ 4 সিটার গাড়ি নেবে 3500 থেকে 4000 টাকা, আর শেয়ার গাড়ি হলে আপনারা 250 থেকে 350 টাকা পার হেড দিয়ে পৌঁছে যেতে পারবেন লাভায়। আমরা অবশ্য কালিম্পং থেকে ঋষভের দিকে যাচ্ছিলাম, তাই আমাদের প্রথম গন্তব্য ছিল এবার পেডং। কালিম্পং থেকে পেডংয়ের দূরত্ব 25 কিলোমিটার। এই রাস্তা যেরকম দৃষ্টিনন্দন সেরকমই কিন্তু ঐতিহাসিক। শোনা যায় আগে এইখান দিয়েই সিকিম হয়ে চায়না পৌঁছানো যেত। হিউয়েন সাংও এই রাস্তা দিয়েই পাড়ি দিয়েছেন। আবার এই রাস্তায় তখনকার ভারত চীন বাণিজ্যের অন্যতম সাক্ষী ছিল। এত শত ভাবতে ভাবতে আমরা পেডং যাওয়ার পথে স্টপ নিলাম একটা ছোট্ট সুন্দর ক্যাফেতে, একটু কফি ব্রেকের জন্য। পেডং যাওয়ার পথে এখন একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। খুব সুন্দর এখানে একটা ক্যাফে পেলাম, জায়গাটাও খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে ক্যাফে, ক্যাফে খাংসিং। কত সুন্দর ক্যাফেটা সাজানো হয়েছে, অসাধারণ লাগছে এই ক্যাফেটা বাইরে থেকে, বেশ সুন্দর লাগছে। আর এইখানে এই সুন্দর পাহাড়, ওপরে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। এই ক্যাফেটা আমাদের বেশ পছন্দ হয়েছিল। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর ক্যাফে, ছিমছাম সাজানো। আর এখানকার মালিকের থেকেই জানলাম আমাদের গন্তব্য পেডংয়ের ব্যাপারে এক অদ্ভুত অজানা তথ্য। 1 কাপ করে কফি খেয়ে আবার রওনা হলাম পেডংয়ের পথে। এইটা হচ্ছে আলকারা বাজার, এখান থেকে ডান দিকে রাস্তা ঋষভ লাভার দিকে চলে যাচ্ছে, আর এটা আমরা যাচ্ছি এখন পেডংয়ের দিকে। মানে এই দিক দিয়ে আবার ফিরে আমরা লাভা ঋষভ যাব। এই পেডং কিন্তু বিখ্যাত এই পাইনের জঙ্গলের জন্য এবং পাইনের গাছে ঘেরা সিনিক বিউটির জন্য। তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিছু পাইন গাছ, কিছু অন্যান্য গাছ, সেইগুলো সব দেখা যাচ্ছে। দেখুন, এবার ক্যাফের গল্পটা বলি। ওই ক্যাফের মালিক আমাদের জানালেন যে এই জায়গাটি নাকি একদম ভুটান ইন্ডিয়া বর্ডারে অবস্থিত, এবং পেডংয়ে যে সেনচেন জংরি মনাস্ট্রি আমরা দেখতে যাচ্ছি তা নাকি কয়েকশো বছর পুরানো, যেখানে আজও শায়িত আছে ভুটানের প্রথম ধর্মগুরুর শবদেহ। তাই প্রচুর মানুষ কিন্তু ভুটান থেকেও এখনো আসেন এই মনাস্ট্রি ভিজিট করতে। এক্সাইটমেন্টের ঠেলায় আমরা মনাস্ট্রির রাস্তাও হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পেডংয়ের ছোট্ট গ্রামে গল্পগুজবে মগ্ন কিছু লামাদের মধ্যে থেকে একজন সুন্দর ইয়াং লামা আমাদের পথ দেখিয়ে মনাস্ট্রি অবধি পৌঁছে দিলেন। কি অদ্ভুত সংযোগ বলুন। মানে কেমন লাগলো আমাদের ছোট তিব্বতী লামাকে? দারুণ, ওরা এত ভালো মনের মানুষ। মানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলে আমাদের গাড়িতে উঠে চলে এলো আমাদেরকে গাইড করবে বলে। হ্যাঁ, একজন জোর করে উঠিয়ে দিল ওখান থেকে, যে এদেরকে দেখিয়ে দাও। এত সুন্দর, এত কিউট, এত ভালো। মানে সত্যি এখানকার লোকজন খুবই ভালো, খুব ভালো। সেংচেন দর্জি মনাস্ট্রি পেডং বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভুটানিজ মনাস্ট্রি কালিম্পংয়ের সবচেয়ে পুরানো মনাস্ট্রিগুলির মধ্যে একটি। প্রায় 1700 সালে এই মনাস্ট্রি স্থাপনা হয়, যখন এই জায়গা ভুটানিজ রাজত্বের অংশ ছিল। এই মনাস্ট্রিতেই রাখা আছে শেষ সাবদ্রুং রিনপোচের শবদেহ, যিনি ভুটানের প্রথম ধর্মগুরু হিসাবে পরিচিত। প্রতি বছর এপ্রিল আর মে মাসে এখানে ছাম ডান্স, অর্থাৎ মুখোশ পরে লামাদের যে ডান্স, সেই উৎসব অনুষ্ঠিত হয়। এই মনাস্ট্রির ভিজিট টাইম সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। পেডং মনাস্ট্রি দেখে আমরা এবার চললাম আমাদের আজকের গন্তব্য ঋষভের পথে। ঋষভ কিন্তু প্রায় 8500 ফিট উচ্চতায় অবস্থিত, এবং শেষ 10-15 কিলোমিটার একদম ফরেস্ট ডিভিশনের অন্তর্গত ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। ঋষভ ঢোকার সময় পার পার্সন 20 টাকা করে এই জন্য এন্ট্রি ফিজও লাগে।
ঋষভে আমাদের আজকের গন্তব্য হোটেল রোজডেল ইন। হোটেল বললেও অনেকটা হোমস্টের ফিল পাওয়া যায়। ঋষভের মেন ভিউ পয়েন্ট থেকে বেশ কিছুটা নেমে ফরেস্টের মধ্যে দিয়ে এসে পৌঁছতে হয় এইখানে। নিরিবিলি ছিমছাম একটা জায়গা। প্রথম দর্শনেই কিন্তু আমাদের বেশ ভালোই লেগে গিয়েছিল। এইটা হচ্ছে রোজডেল ইনের ব্যাক এন্ট্রি। এখানে সব গাড়ি এসে জেনারেলি পার্ক করে, কারণ আই লাভ ঋষভ পয়েন্ট থেকে এটা বেশি কাছে অ্যাক্সেসেবল। আরেকটাও মেন এন্ট্রি আছে সামনে। রোজডেল ইনের এন্ট্রিটা ছিমছাম হলেও হোটেলটা বেশ পছন্দ হয়েছে আমাদের। সব কাঠের রুমস। আমরা ছিলাম রোজডেলের প্রিমিয়াম ডাবল বেডরুম। রুমটা পুরোটাই কাঠের তৈরি, সুন্দর অন্তঃসজ্জা। এর রেন্ট আমাদের পড়েছিল মোটামুটি 2800 টাকা করে পার নাইট। ভেতরে ডাবল বেড আছে, তার পেছনের ওয়ালটা খুব সুন্দর করে সাজানো, বসার জায়গা আছে, বেশ ভালোই লাগছিল। আর একটা বেশ কোজি ফিল আছে। আর এখানে ব্যালকনি থেকেই দেখা যায় সুদূর কাঞ্চনজঙ্ঘা, সেটাই কিন্তু এখানকার ইউএসপি। এই হোটেলে কিন্তু আবার ট্রিপল বেড রুমও আছে, যেটা একটু নিচের দিকে অবস্থিত। খাওয়া দাওয়াও এখানে বেশ সুন্দর। ট্রিপল বেড রুমটা দেখুন, এখন দেখাচ্ছি। একদিকে সিঙ্গেল বেড, একদিকে ডাবল বেড। এটার ভেতরটাও কিন্তু পুরোটাই কাঠের, আর সুন্দর বেশ একটা গ্লাস উইন্ডো আছে। এটাও বেশ পছন্দ হয়েছিল আমাদের, বাট আমরা নিয়েছিলাম ডাবল বেডরুমটা। খাওয়া দাওয়া বলছিলাম বেশ সুন্দর। যেরকম সুন্দর থালি পাওয়া যায় সেরকম অন্যান্য কুইজিনেরও যথাসাধ্য মেনু এখানে কিন্তু আছে। তাই একটা দিন এখানে কাটাতে যে কারোরই খুব সুন্দর লাগবে। সন্ধ্যাবেলা এখানে আবার বনফায়ারের ব্যবস্থা আছে। সেই সময় শীতকালে ফ্যামিলি নিয়ে আসলে সবাই মিলে এখানে বসে আরামসে বনফায়ার করা যায়। বনফায়ারের এদের রেট হচ্ছে মোটামুটি 600 থেকে 800 টাকা। আর যদি এর সাথে বারবেকিউ করেন তাহলে কিন্তু 1000 বা 1200 টাকা পার কেজি অফ চিকেন এদের রেট নেয়। আর সন্ধেবেলা এই রোজডেল ইন অসাধারণ লাগে। কি সুন্দর আলোয় ঝলমল করছে দেখুন, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। তবে সেদিন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালের এক্সাইটমেন্ট আর ধরছিল না আমাদের। পরের দিন সকালে হয়তো কাঞ্চনদাকে অবশেষে আমরা ধরতে পারবো। দেখা যাক ভাগ্য কতটা আমাদের সাথ দেয়। ফ্রম ঋষভ। এখন বাজে মোটামুটি সকাল 6:05। উঠে পড়েছি, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেও গেছে। আর সবে সানরাইজ হয়েছে 5:50-এ। অসাধারণ পাহাড়ের সিনটা আজকে বোঝা যাচ্ছে, কালকে এটা পুরো কুয়াশাবৃত ছিল। আর দূরে সম্ভবত কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে, সেটাই দেখাবো আপনাদের। তো দেখুন ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা কিরম দেখতে লাগছে। ওই সুদূরে দেখা যাচ্ছে কাঞ্চনদাকে। ঋষভে এসে অবশেষে ধরতে পেরেছি তাকে। যদিও অল্প হেজি, তবে তার সুউচ্চ শিখর দেখতে পাচ্ছি মোহিত হয়ে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। ঋষভ থেকে কিন্তু এই ভিউটা অসাধারণ। খালি এই ভিউটা দেখতেই একবার অন্তত ঋষভ আপনাদের সবারই আসা উচিত বলে মনে হয়। ঋষভে যে হোমস্টেতে আছি হোটেলে রোজডেল ইন, সেখানে একটা সুন্দর ব্যবস্থা আছে। এই কাঞ্চনজঙ্ঘা যখন সামনে আসে তখন এনারা একটা ছোটো বাইনোকুলার বসিয়ে দেন। এই বাইনোকুলার বসাচ্ছেন এখন, যেখানে বাইনোকুলার বসাচ্ছে, এই বাইনোকুলার দিয়ে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘার ভিউ যারা গেস্ট তারা আরও ভালো দেখতে পাবে। এটা কিন্তু বেশ অভিনব ব্যাপার এখানকার। আমাদের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। কি যে অসাধারণ লাগছে, ক্যামেরা যেন আর ছাড়তেই চাইছে না তাকে। নভেম্বর 15 থেকে ডিসেম্বর 15-র মধ্যে আসলে আরও ভালো দেখা যায় এই কাঞ্চনদাকে। সত্যি অসাধারণ। যাই হোক, অনেকক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে উপভোগ করে এবারের মতো ঋষভকে টাটা করে আমরা এবার সাহেবের সাথে রওনা দেব আমাদের ট্যুরের নেক্সট আকর্ষণ লাভার দিকে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এই হচ্ছে লাভা ইকো পার্কের লাভা ভিউ পয়েন্ট।
অসাধারণ পাইনে ঘেরা এই জায়গাটা ঠিক লামাহাট্টার কথা মনে করিয়ে দিচ্ছে। 20 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে তার বিনিময়ে এই পার্কে একটা ছোট্ট ট্রেক করে ওপরে ওঠা যায়, যেখান থেকে দেখা যায় গোটা লাভা শহরটাকে। আর তার সাথে অবশ্যই আছে এই লাভা ভিউ পয়েন্ট, আই লাভ লাভা, যেখান থেকে লাভা মনাস্ট্রি পর্যন্ত কিন্তু ক্লিয়ার আকাশ থাকলে পরিষ্কার দেখা যায়। যাই হোক, ইকো পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা এগোলাম আমাদের নেক্সট আকর্ষণ লাভা মনাস্ট্রির দিকে। লাভা বাজারের মধ্যে অবস্থিত এই লাভা মনাস্ট্রি বা কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি 1990 সালের 6 জুন এই মনাস্ট্রির স্থাপন হয়। আর 2001 সালে স্বয়ং দলাই লামা এখানে এসে বুদ্ধিস্ট লামাদের জন্য আরেকটা মন্দির তৈরি করে দেন এবং সমগ্র বুদ্ধিস্ট সন্ন্যাসীদের এখানে থেকে বুদ্ধিজম অভ্যাস এবং প্রচার করার সুযোগ করে দেন। এই লাভা মনাস্ট্রি থেকে যেরম সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়, এর ভেতরে আছে সেরম সুন্দর এক সুভিনিয়ার শপ, যেখানে আপনি বিভিন্ন বুদ্ধিস্ট এবং তিব্বতী জিনিসের সমাহার পাবেন। সেরম আবার মনাস্ট্রিটা অসাধারণ সুন্দর, যেরম তার বাইরেটা দেখতে সেরমই আবার তার ভেতরের অপরূপ কারুকার্য। আমরা যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। লাভায় আসলে এই লাভা মনাস্ট্রি কিন্তু একদম মিস করবেন না। তবে সকাল 10:30 থেকে 11:30 অবধি বুদ্ধিস্ট লামাদের প্রেয়ারের সময় এই মূল মনাস্ট্রি কিন্তু বন্ধ রাখা হয়, সেটা একটু মনে রাখবেন। লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা চললাম এগিয়ে এই অঞ্চলের সেরা আকর্ষণ ছাঙ্গে ফলস দেখতে, যা কোলাখামে অবস্থিত। এই কোলাখাম কিন্তু নেওরা ভ্যালির জঙ্গলের ভেতরের একটা জায়গা, তাই এখানে কিন্তু আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা যে গাড়ি করে আপনারা কালিম্পং ট্যুর করছেন সেই গাড়ি এর ভেতরে অ্যালাউড হবে না। এইখানে যেতে হলে আপনাকে লাভা বাজার থেকে সিন্ডিকেটের 6 সিটারের গাড়ি নিয়ে যেতে হবে। ভাড়া পড়ে 1800 থেকে 2000 টাকা মতন। এই ভাড়ায় আপনাকে লাভা থেকে নেওরা ভ্যালি জঙ্গল দেখাতে দেখাতে কোলাখামের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে ছাঙ্গে ফলসে। সেখানে আপনারা ট্রেক করে ছাঙ্গে ফলস দেখে আবার এই গাড়ি করেই নেওরা ভ্যালির ভেতর দিয়ে চলে আসবেন আবার লাভায়। অসাধারণ নেওরা ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছলাম ছাঙ্গে ফলসের এন্ট্রি পয়েন্টে। আমরা এসে দাঁড়ালাম ছাঙ্গে ফলসে। এখান থেকে ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার এই সিঁড়ি দিয়ে নামবো। নামাটা তো ঠিকঠাক, কিন্তু আমাদের গাইড বারবার বলে দিল, মানে সাহেব বারবার বলে দিল, স্যার জলের বোতল কিন্তু ক্যারি করবেন, ওঠার সময় মনে হবে যে কেন বলেছিলাম। তো দেখা যাক কি হয়, আপনাদেরকেও সঙ্গে নিয়ে এবার ছাঙ্গে ফলসে যাত্রা শুরু করি। ঢোকার মুখে এরকম লাঠি রাখা আছে। হ্যাঁ, লাঠি নিয়েছে, দেবিকাও লাঠি নিয়েছে। আমিও একটা নেবো, কারণ যদি দরকার লাগে বলা যায় না। এটা সাপোর্টের জন্য দেওয়া আছে। এরকম পরপর প্রচুর লাঠি রাখা আছে এখানে। এখন আমরা নামছি। যারা উঠছে তাদের মুখে শুনলাম যে নামতে আধা ঘন্টা, উঠতে 45 মিনিট। এই রাস্তাটা নতুন হয়েছে, পুরনো একটা রাস্তা ছিল যেটা দিয়ে নামা যাচ্ছিল, ওটা নাকি ধসে ভেঙে গেছে। ওনারা বলেন এইটা আবার নতুন হয়েছে। ছাঙ্গে ফলস কিন্তু কালিম্পং অঞ্চলের হাইয়েস্ট ওয়াটারফলসগুলির মধ্যে অন্যতম। 7200 ফিট হাইটে অবস্থিত এই ওয়াটারফলসে যেতে হলে 1 কিলোমিটার মতন খাড়াই পথ আপনাকে ট্রেক করে যেতে হবে। শারীরিক সুস্থতা এবং ফিটনেস এই ট্রেকের অবশ্যই কাম্য, কিন্তু এই ট্রেক কমপ্লিট করে ছাঙ্গে ফলসের কাছে গেলে আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। এতই অসাধারণ আর দৃষ্টিনন্দন। বলতে বলতে আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপে। মাঝখানে 2টো স্টেপ দেখলেন, সেখানে 2টো স্টেপ ছাঙ্গের, আর এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই সামনে হচ্ছে ছাঙ্গে ফলস পড়ছে, আর এই ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপ। এখানে ব্রিজ মতন আছে, অসাধারণ। অদ্ভুত সুন্দর এই ওয়াটারফলস, যাতে কিনা শীতকালেও যথেষ্ট জল থাকে। আর এই ফলস দেখার জন্য বিভিন্ন স্টেজে 2-3টে ভিউইং ডেস্ক করা আছে, যেখান থেকে আপনারা এই ছাঙ্গে ফলসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছাঙ্গে ফলস দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন, যেখানে আমরা এই সেকেন্ড দিনে রাত্রিবাস করব, সেই ঝান্ডির দিকে।
৬,২০০ ফিট উচ্চতায় অবস্থিত ঝান্ডি কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাতান জেলার অন্তর্গত। ঝান্ডি যাওয়ার অসাধারণ যাত্রাপথ আর অনন্য সিনিক বিউটির জন্য নানা বয়সের মানুষ এই ঝান্ডিতে এখন ভিড় জমান ২-৩ দিন পাহাড়ের করে রিল্যাক্স করে থাকবেন বলে। আর সেই ঝান্ডিতে আজ আমরা থাকতে চলেছি ঝান্ডি হেভেন হোমস্টেতে। তো আজকে এখানে ঝান্ডি হেভেন হোমস্টেতে থ্যাংক ইউ, এরকম একটা ওয়েলকাম প্যাক দিল। এটা দেখবো কি আছে এটার মধ্যে, বাট ভালো লাগলো। এই লোকেশনটা কিন্তু দুর্ধর্ষ লাগছে একদম। এখানেই ভিউ পয়েন্ট না, সামনেই ভিউ পয়েন্ট, দুর্ধর্ষ লোকেশন। এই ঝান্ডি হেভেন হোমস্টে ঝান্ডি ভিউ পয়েন্টের একটু নিচে কিছুটা খাড়াই নেমে পাহাড়ের একদম কোলে অবস্থিত। সুন্দর ছিমছাম সাজানো কটেজ, আর সেখান থেকে পাওয়া যায় পাহাড়ের অসাধারণ ভিউ, এমনকি কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ এখানে। নিট অ্যান্ড ক্লিন রুমস, যার ইন্টারনাল ডেকর কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। আর অবশ্যই এই হোমস্টের মূল আকর্ষণ কিন্তু এখানকার ফুড প্যাকেজ। ঝান্ডি পৌঁছতেই ফ্রেশ হয়ে সেদিন আমরা লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে ছিল এলাহি আয়োজন, পোস্ত দিয়ে করলা ভাজা, বড়ি ভাজা, ডাল, মূলো শাক, পটল বাটা, বরবটি ভাজা, লাউ ঘন্ট, আর তার সাথে আবার ছিল বিশাল সাইজের কাতলা মাছের ঝোল। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যায় এখানে। আর অবশ্যই চাটনি পাঁপড় মিষ্টি তো ছিল। রাতেও কিন্তু অন্যথা হয়নি। রুটি, ফুলকপির তরকারি আর সুস্বাদু চিকেন দিয়ে জমিয়ে ডিনার করে আমরা সেদিনের মতো রিটায়ার করলাম। পরদিন সকাল ঝান্ডি হেভেন হোমস্টেটা আরও সুন্দর লাগছিল। অসাধারণ কাটলো এখানে প্রকৃতির কোলে একটা দিন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, দূর সীমানায় সিকিমের নাথুলা রেঞ্জও পরিষ্কার দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে। আমাদের ঝান্ডিতে এই একদিন স্টের খরচা পড়ল ১৫০০ টাকা পার হেড উইথ ফুড, যার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরদিনে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আজ আমাদের শেষ দিন, তাই আজ ঝান্ডি আর কালিম্পংকে বিদায় জানিয়ে আমাদের ফিরে যাওয়ার পালা। তার আগে অবশ্যই করে নেব সকালের ব্রেকফাস্ট। সকাল সকাল এই ঝান্ডিতে বসে এখন ব্রেকফাস্ট চলে এসছে, একদম প্রকৃতির কোলে বাইরে বসে ব্রেকফাস্ট। আর এদের তো খাওয়া দাওয়া অসাধারণ। আজকে ব্রেকফাস্টে আমাদের আছে, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আমাদের জন্য আছে লুচি, ছোলার ডাল আলু দিয়ে, আর তার সঙ্গে স্পেশাল হচ্ছে এই বোঁদে। ঝান্ডি হোমস্টে থেকে বেরিয়ে, ঝান্ডি হেভেন হোমস্টে থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে আসলাম। এখানেই হচ্ছে গ্রিন শেরপা হোমস্টে, আর তার সামনেই হচ্ছে ঝান্ডি ভিউ পয়েন্ট। তো এই দিকে হচ্ছে ঝান্ডি ভিউ পয়েন্ট, এইদিকে ঝান্ডি ভিউ পয়েন্ট। তো সেটাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। ঝান্ডি ভিউ পয়েন্ট থেকে পুরো গরুবাথান এমনকি ডুয়ার্সের চালসা পর্যন্ত ক্লিয়ার দিনে আপনারা দেখতে পারবেন। অনেকগুলি সুন্দর সুন্দর হোমস্টে এখানে আছে, যেখান থেকে এই ভ্যালির অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। ঝান্ডি ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা আস্তে আস্তে ফেরার পথ ধরলাম। ঝান্ডি থেকে ফেরার পথেও আপনারা বেশ কয়েকটা স্পট ঘুরে নিতে পারবেন, যেরকম ঝান্ডি ভিউ পয়েন্ট, ফাগু টি এস্টেট, চেল রিভার আর ডামডিম মনাস্ট্রি। আমরা এবার কিছুক্ষণের যাত্রাপথ সম্পন্ন করে গরুবাতান হয়ে ফাগু টি এস্টেটে এসে পৌঁছলাম। চারিদিকে অসাধারণ চা বাগান, আর তার মধ্যে দিয়ে আমাদের ফেরার রাস্তা। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। আপনারা ইচ্ছা করলে এই ফাগু টি এস্টেটে নেমেও ফটো বা ভিডিও সেশনস করতে পারেন। ফাগু টি এস্টেট দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের তৃতীয় গন্তব্য চেল নদীর তীরে। অসাধারণ এই চেল নদী, যা নেওরা ভ্যালির মধ্যে দিয়ে ধরলা নদী হয়ে মিশেছে একেবারে তিস্তার সাথে। গরুবাতানের এই চেল রিভার সাইড একটা অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পটও বটে। কিছুক্ষণ নদীর কোলে সময় কাটাতে এখানে অসাধারণ লাগবে। আমাদেরও মন্ত্রমুগ্ধ লাগছিল এই নদীর ফ্লো আর তার স্পিড দেখতে। চেল নদী দেখে গরুবাতানের মধ্যে দিয়ে এবার আমরা এগিয়ে চললাম ডামডিমের দিকে।
সমতলে ডামডিম মনাস্ট্রি একমাত্র মনাস্ট্রি, যা একটি এডুকেশনাল ইনস্টিটিউটও বটে। আপনারা উত্তরবঙ্গে ঘুরতে আসলে ফেরার দিন ডামডিম মনাস্ট্রিকে লিস্টে রাখতে পারেন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। বলতে বলতে আমরা ডামডিম মনাস্ট্রি এসে পৌঁছলাম। তো আমরা এখন দাঁড়িয়ে এসেছি এই বোকার ওভার চিনি ইনস্টিটিউট, বেসিক্যালি ডামডিম মনাস্ট্রি, ডামডিম মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে এলাম। এসে ডামডিম মনাস্ট্রি ভেতরে বিশাল বড় সুবিশাল পার্ক আছে, একটা মনাস্ট্রি আছে। এখানে কিছু টুরিস্ট দাঁড়িয়েছিলেন, তাদের সাথে কথা বলছিলাম। তার মধ্যে দুজন ভেতরে জাস্ট ঘুরে এসছেন, বলছে ভেতরে ঢুকলে আর বেরোতে মন চায় না। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আমরা যতক্ষণে এসছি ততক্ষণে মন্দির ক্লোজ হয়ে গেছে। সাহেব আমাদের বলেছিল যে এটা 12টায় মন্দির ক্লোজ, মানে মনাস্ট্রিটা ক্লোজ 12টার সময়, তার মধ্যে ঢুকতে হবে, তাই ও ফাস্ট চালিয়ে এনেছে। কিন্তু এসে এখানে দেখলাম 12টা থেকে 1:15 লাঞ্চ টাইম ছিল, সেটা এগিয়ে এনেছে এখন হয়ে 11:30 থেকে 1টা করে দিয়েছে। আর আমরা ঢুকেছি এখানে 11:40। আমাদের এবারের লাভা ঋষভ কোলাখাম ট্রিপ শেষ। সর্বশেষে একটু খরচার দিকে আসা যাক। আমাদের এই 2 নাইট 3 ডেজের প্ল্যানে 4 সিটার গাড়ি ভাড়া লেগেছে 3 দিনে 9,000 টাকা মতো। এছাড়া হোটেল খরচা 2 রাতে পড়েছে 2800 থেকে 3000 পার ডে, মোটামুটি 5800 মতন দুজনের জন্য। আর এর সঙ্গে যদি আপনি ট্রেন ভাড়া ধরেন তাহলে স্ট্যান্ডার্ড 3 AC হলে আপনার পার হেড পারবে 1200 টাকা মতন পড়বে। তাহলে টোটাল খরচা পড়ছে ট্রেন ভাড়ার জন্য 2400 টাকা। তাহলে সব মিলিয়ে প্রতিজন গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া, হোটেল নিয়ে 7,500 টাকা পার হেডের কস্টিংয়ে আপনারা এই ট্রিপ অনায়াসে সম্পন্ন করে নিতে পারবেন। কেমন লাগলো 2 নাইটস 3 ডেজের এই ট্যুর প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হলে রইল সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ। খুব শিগগিরই ফিরবো অন্য কোনো জায়গার ট্যুর প্ল্যান নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন লাইফ অ্যান্ড কালার্স signing off.